এখানে প্রথম আলো এবং ডেইলি স্টার দু জায়গার সাংবাদিকরাই অভিযোগ করছেন যে তারা বেশ আগে থেকে এই আশঙ্কা করছিলেন, অন্তত ঘটনার ঘণ্টাখানেক আগে তারা সরকারকে সব আশঙ্কার কথা জানিয়েছেন। সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়নি। বিভিন্ন বাহিনী একজন আরেকজনের উপর দায়িত্ব চাপানোর চেষ্টা করেছেন, অমুকে আসলে আমরা আসবো, এই ধরনের একটা ব্যাপার তারা বিভিন্ন সময় বলছেন। একদম সত্য। আমারও এখানকার অভিজ্ঞতা হচ্ছে যে তারা যে পরিমাণ তৎপর হতে পারতেন, যখন থেকে হতে পারতেন, যেভাবে হতে পারতেন, সেটা হয় নাই। তার মানে হচ্ছে এই ঘটনাটা তারা ঘটতে দিতে চেয়েছেন অথবা গা করেন নাই। কেন হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পুরো ঘটনাটা, আচ্ছা আমরা একটু পিছনে যাই। হাদির মৃত্যু, হাদির হত্যাকাণ্ড। হাদির বাংলাদেশে 15 বছর ধরে আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে, তার জনস্বার্থ বিরোধী রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভিন্ন মত দমন করবার জন্যে, ভিন্ন রাজনৈতিক মতাবলম্বীদেরকে দমন করবার জন্য যে রাজনীতিটা করে যাচ্ছিল 15 বছর ধরে, এই সংগ্রাম থেকে থেকে কখনো ছোট, কখনো মাঝারি, কখনো বড় আকারে, এই আন্দোলনের শেষ পর্যায়ে যখন ছাত্র গণ উৎসাহ, শিক্ষার্থী গণ অভ্যুত্থানের ব্যবস্থা হয়, সেইখানে এই হাদি ঢাকা শহরের বিশেষত যাত্রাবাড়ি অঞ্চলে একটা গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে। হাদির কিছু কিছু বক্তৃতা আমি শুনেছি, কিছু কিছু ইউটিউবের মাধ্যমে দেখেছি। ওনার রাজনীতির সঙ্গে আমার একমত হবার কোনো কারণ নাই, কারণ ওনার রাজনীতি প্রধানত দক্ষিণপন্থী। এখানে একটা মুসলিম রাষ্ট্র, কিংবা আমি যদি বুঝে থাকি ঠিক মতন, একটা ধর্মবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করাই তার অঙ্গীকার ছিল। কিন্তু তার সঙ্গে অপরাপর ধর্মান্ধ অথবা ধর্মাশ্রয়ী রাজনৈতিক দলগুলির মধ্যে পার্থক্য ছিল এই যে, এর আলাপ আচরণে, কথায় বার্তায় তাকে আমার কখনো মুনাফেক মনে হয় নাই। উনি মনে করেছেন এই দেশের জন্য তার যে চিন্তা, এটা মঙ্গলের। তার দেশপ্রেমকে আমি এক মুহূর্তের জন্য প্রশ্ন করব না। পৃথিবীর যে কোনো চিন্তাশীল মানুষ, দুটো মানুষের মধ্যে একমত হওয়া সম্ভব নয়, কিন্তু দুটো, চারটা, 10টা মানুষ একই উদ্দেশ্যে ভিন্ন পন্থা অবলম্বন করে অভিন্ন লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করতে পারে। বলে হাদি যে এই দেশটাকে ভালোবাসতেন এবং এই দেশের মঙ্গলের জন্য উনি জীবন পর্যন্ত যে বিসর্জন দিতে পারেন, উনি মৃত্যুর আগেই এটা বলেছেন। তার আচার আচরণের মধ্যে, কথাবার্তার মধ্যে আমি কোনো দ্বিচারিতার লক্ষণ দেখি নাই। এই লোকটাকে আমি সেই কারণে রেসপেক্ট করি, ভবিষ্যতেও করব। প্রশ্ন হচ্ছে তার বিশ্বাস কি ছিল, এবং তার মৃত্যুকে কেন্দ্র করে যারা এই তাণ্ডব সারা দেশে তৈরি করছে, তারা কারা এবং তারা কি চায়। আপনি লক্ষ্য করুন, এই প্রথম আলো, ডেইলি স্টার আগেও আক্রান্ত হয়েছে। প্রথমবার আক্রমণের পরে হাদি প্রকাশ্যে বক্তৃতা করেছেন, যেগুলো এখন আপনি ইউটিউবে গুলো খুঁজে পাবেন, যে প্রথম আলো, ডেইলি স্টার তার রাজনীতি করে। তোমাদের পছন্দ না হলে আরো 10টা প্রথম আলো তোমরা তোমাদের মতো করে তৈরি করো, ওইখানে সহিংসতা করছো কেন? এইটা হচ্ছে হাদির মেসেজ। কিন্তু হাদির রক্তের উপর দাঁড়িয়ে তারা কিন্তু ঠিক হাদি যা চেয়েছেন তার উল্টো কাজটা করেছে। এগেইন এই রক্তের উপর দাঁড়িয়ে আরেকটা গোষ্ঠী এখন কি করছে, উনি নিজেও মনে করেছিলেন বাংলাদেশে এই মুহূর্তে যেই রকম রাজনৈতিক শাসন ব্যবস্থা জারি আছে, অধ্যাপক ইউনূসের নেতৃত্বে যে মন্ত্রিসভা কাজ করছে, সেইটা যে যথেষ্ট নয়, তার জন্য একটা নির্বাচনিক একটা উৎক্রমণ প্রয়োজন, ট্রানজিশনটা দরকার, নির্বাচনটা অত্যন্ত জরুরি মনে করেছেন বলেই তিনি নিজেও নির্বাচনের প্রার্থী হয়েছেন। অথচ তার রক্তের উপর দাঁড়িয়ে জামাত ইসলামী এবং তার সহযোগী বুদ্ধিবৃত্তিক সমাজ হাদির নামে, হাদির এই চিন্তা চেতনার বিরুদ্ধে গিয়ে এক পত্র পত্রিকা অফিসগুলিতে সহিংসতা করছেন। বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত যত প্রগতিশীল চিন্তা চেতনা আছে, গণতন্ত্র পরায়ণ চিন্তা চেতনা আছে, এগুলোর যে বিকাশের ক্ষেত্রে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করেছে তাদের উপর আক্রমণ করছে।
এবং সবচেয়ে বড় কথা বলছে নির্বাচন তাদের প্রয়োজন নাই। জামাত ইসলাম এবং তাদের বন্ধুদের কেন নির্বাচন প্রয়োজন নাই এটা আমরা জানি। একই সঙ্গে জানি অধ্যাপক ইউনূসের সরকারের মধ্যে এখনো পর্যন্ত জোর করে ক্ষমতাকে, নির্বাচনকে পিছিয়ে দিয়ে ক্ষমতাকে প্রলম্বিত করে এই রাষ্ট্র ক্ষমতা উপভোগ করবার যে আনন্দ, এইটা পাবার জন্যে এই জামাত ইসলামী সহ যারা মনে করেন না যতই তারা উপর দিয়ে বলুক তারা ক্ষমতায় চলে যাবে, তারা ঠিকই অ্যাসেসমেন্ট আছে তারা ক্ষমতায় যেতে পারবে না, ফলে তাদের প্রস্তুতির জন্য আরো সময় দরকার। কিন্তু এই ঘটনার ব্যাপারে তো প্রকাশ্যেই একরকম নিন্দাই জানালেন জামাতের আমির, তার অর্থ তাহলে কি? আমি আসছি সেই জায়গায়, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্থাপন করেছেন। তো প্রশ্নটা হচ্ছে যে হাদির চিন্তা চেতনার বিরুদ্ধে গিয়ে যারা এই মুহূর্তে নির্বাচন চান না, সরকারের ভিতরে যারা এবং সরকারের বাইরে যারা, তারা হাদিকেই ব্যবহার করছেন। এটা একটা তৃতীয় শ্রেণীর মুনাফিকি। আর এই যে মাত্র বললেন ডেইলি স্টার এবং প্রথম আলোর বিরুদ্ধে উপর এই নৃশংস আক্রমণ এবং সাংবাদিকদেরকে পুড়িয়ে মেরে ফেলার যে পরিকল্পনা, সেইটাকে জামাত ইসলামী নিন্দা করেছে অফিশিয়ালি। কিন্তু একই সঙ্গে আমরা দেখেছি তাদেরই রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের দুইজন নেতা অন্তত কমপক্ষে কোন কোন বামপন্থীদেরকে, তারপরে ডেইলি স্টার, প্রথম আলোর মতো অপরাপর সংগঠনকে এবং এই ধরনের চিন্তা চেতনার যাদেরকে সব ধ্বংস করতে হবে বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন। এই মুহূর্তে আপনি যখন পর্যন্ত আমাকে জিজ্ঞেস করছেন, তখন পর্যন্ত জামাত ইসলামী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। ফলে একদিক হইল এটাকে বাংলা ভাষায় বলে সর্প হয়ে দংশন করা, ওঝা হয়ে ঝাড়া। অর্থাৎ আবারও আমি বারবার যে জামাত ইসলামীকে মুনাফেক বলি, এ আরেকবার তারা সর্বশেষ পরশুদিন এই মুনাফেকি প্রমাণ করছে। লক্ষ্য করুন, জামাত ইসলাম থেকে যদি যারা এইখানে যারা ইসলাম পরায়ণ, ধর্ম পরায়ণ মানুষ, তারা যদি এটা না বোঝে যে ইসলামের এইখানকার যে শান্তির ধর্ম হিসেবে জালেমের জুলুমের বিরুদ্ধে বিকশিত হওয়া ইসলামকে যদি এইখানে তারা একটা জনস্বার্থ পরায়ণ ধর্ম হিসেবে রক্ষা করতে চান, তাহলে জামাত ইসলামের হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে। কেন? আপনি লক্ষ্য করুন যে ইতিমধ্যে অন্তত 10টা ক্যান্ডিডেট কমপক্ষে বা তার ক্যান্ডিডেটের পক্ষে তার প্রচারক বুদ্ধিজীবীরা ভোট দেওয়ার সঙ্গে বেহেশতে যাওয়া না যাওয়ার, জামাত ইসলামীকে ভোট দেওয়ার সঙ্গে বেহেশতে যাওয়া না যাওয়ার ব্যাপারটাকে সম্পৃক্ত করেছে। জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃত্ব এই ব্যাপারে পরিষ্কার করে কোনো ঘোষণা দেয় নাই। আমরা কোনো আলেম সমাজের লোক না, কিন্তু এই সমাজে আমরা বড় হয়েছি, ইসলাম ধর্মের ভেতরে আমরা আমাদের বিকাশ ঘটেছে। শিরকি গুনাহ, কবিরা গুনাহ, এই শব্দগুলি আপনারা শুনেছেন। আপনি যখন মানে যে কেউ যখন বলে অমুককে ভোট দিলে ভেস্তে যাবে আর না দিলে দোজখে যাবে, অর্থাৎ ইসলাম অথবা যে কোনো ধর্ম বলে এইগুলি নির্ধারণ করবার ঐশী অধিকার হচ্ছে স্রষ্টার। সেইটা যদি আপনি সিদ্ধান্ত দেন যে শিরকি গুনাহ, শিরকি গুনাহ হচ্ছে কবিরা গুনাহ, কবিরা মানে অনেক বড়, এইটা জেনে শুনে তারা এই গুনাহ করছে কেবলমাত্র এই জগতে রাষ্ট্র ক্ষমতা দখল করবার লোভ থেকে। এই যে রাজনৈতিক দল, সুতরাং যে আপনি যে বললেন যে একদিকে তারা নিন্দা করছে, এটাতে আপনি অভিভূত, মুগ্ধ কিংবা নিশ্চিন্ত হবার কোনো কারণ খুঁজে পাবেন না। কারণ একদিকে একরকম কথা বলে, আরেকদিকে অন্যরকম কথা বলে, এটা তারা নতুন না। এই 1941 সালে জন্ম হয় জামাত ইসলামী হিন্দ, ওই সময় যখন হয়েছিল, পাকিস্তান যখন তৈরি হয়, এই অঞ্চলের বাংলার পূর্বাঞ্চলের মানুষের যখন পাকিস্তান আন্দোলন করছে, কিংবা পাঞ্জাবের কিছু কিছু অংশে যখন পাকিস্তান আন্দোলন করছে, তখন তাদের প্রতিষ্ঠাতা পাকিস্তানকে একটা তৈরি হলে একটা নরক তৈরি হবে বলে মন্তব্য করেছিলেন। আবার তিনি যখন ভারত থেকে বাধ্য হয়ে পাকিস্তানে চলে যেতে বাধ্য হলেন 47 সালের পরে, সেই পাকিস্তানকে বেহেশত হিসেবে
তিনি ছোটখাটো বেশত হিসেবে তিনি চিহ্নিত করেছেন। ফলে তাদের এই দলের মুনাফিকই হচ্ছে তার বিকাশের ইতিহাসের অংশ।